পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, এবার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। 160 ব্যালট নিয়ে তদন্তের কথা বলছে ইসি। ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার শুনানি আজ। সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে ইতিহাস, ভরিতে 2,34,000 টাকা ছাড়ালো। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার সম্ভাবনা, কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। এবং 18 দিন পর মিরপুরে ফিরছে বিপিএল, প্লে অফের দৌড়ে শেষ লড়াই ঢাকায়। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, সেখানে 160টি ব্যালট ছিল, কোনো খাম খোলা হয়নি এবং ভিডিওতে এ ধরনের কিছু দেখা যায়নি। বিষয়টি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেখছেন। তিনি জানান, পোস্টাল ব্যালট বিতরণে যে পদ্ধতি অনুসরণ করা উচিত তা বাহরাইনের ডাক বিভাগ তদন্ত করে জানাবে। তিনি বলেন, কেউ হয়তো পোস্টাল ভোট পাওয়ার আনন্দ ভাগ করতে ভিডিও করেছেন, কিন্তু এটি করা উচিত হয়নি। ইসি সচিব উদাহরণ দিয়ে বলেন, ছাত্র জীবনে হোস্টেলে চিঠিপত্র রেখে নেয়ার মতো একটি বাক্সে 160টি ব্যালট রাখা হয়েছিল। বাংলাদেশি প্রবাসীরা 4-5 জন মিলে ব্যালটগুলো ভাগ করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি ইতোমধ্যে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, ধানের শীষ প্রতীকে ভাঁজ পড়েছে। ইসি সচিব জানান, প্রতীকের ক্রম গ্যাজেটে অনুযায়ী রাখা হয়েছে। ইসি নিশ্চিত করেছেন, পোস্টাল ব্যালটে কোনো অনিয়ম হয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট পর্যালোচনার শুনানি অনুষ্ঠিত হবে আজ। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চার্জশিট গভীরভাবে পর্যালোচনার জন্য 2 দিনের সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য 3 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল নিয়োগপ্রাপ্ত হন। চার্জশিট সংক্রান্ত কার্যক্রম উপলক্ষে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ সংগঠনের নেতাকর্মীরা। শুনানিকালে রাষ্ট্রপক্ষ জানায়, চার্জশিট গ্রহণ করা হবে কি না, নাকি এতে নারাজি জানানো হবে, সে বিষয়ে আজ আদালতকে জানানো হবে। আইনজীবীরা জানান, ন্যায় বিচারের স্বার্থে চার্জশিটটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। মামলায় গ্রেফতার 17 জনের মধ্যে 9 জন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 12 ডিসেম্বর পুরানো পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। নির্বাচনের হিসাব নিকাশে যাতে সিদ্ধান্ত শেষ মুহূর্তে এসে সব সমীকরণ পাল্টে দেয়, তারাই সুইং ভোটার। দলীয় আনুগত্যের বাইরে থাকা এই ভোটাররা প্রার্থী ইস্যু ও সময়ের বাস্তবতা দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের আগে নির্বাচনগুলোতেও দেখা গেছে, সুইং ভোটারদের দিক বদলেই এসেছে বড় জয় কিংবা অপ্রত্যাশিত ফল। আসন্ন নির্বাচনে তরুণ ভোটার ও নতুন রাজনৈতিক বাস্তবতায় এই দোদুল্যমান ভোটাররাই হতে পারেন সবচেয়ে বড় ফ্যাক্টর। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নির্বাচন মানেই হিসাব নিকাশের খেলা। কে কত ভোট পাবেন, কোন এলাকায় কার প্রভাব বেশি, কার ভোট ব্যাংক কতটা শক্ত, সবকিছুই চলে সংখ্যার কষাকষিতে। এই অঙ্কের ভেতর দিয়েই নির্ধারিত হয় ক্ষমতার ভারসাম্য, জয় পরাজয়ের রেখা। কিন্তু এই হিসাব যতই নিখুঁত মনে হোক না কেন, কিছু হিসেব বদলে দিতে পারে পুরো সমীকরণ। ভোটের ময়দানে যেমন আছে দলীয় সমীকরণ ও স্থায়ী ভোট ব্যাংকের হিসাব, তেমনি আছে এক বিশেষ শ্রেণীর ভোটার, যাদের অবস্থান আগে ভাগে নির্ধারিত নয়, কিন্তু তাদের একটি সিদ্ধান্তই অনেক সময় পাল্টে দিতে পারে পুরো নির্বাচনের গতিপথ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই অনিশ্চিত কিন্তু প্রভাবশালী ভোটারদেরই বলা হয় সুইং ভোটার।
তাদের দোলাচল, তাদের পছন্দের পরিবর্তনই নির্বাচনের ফলাফলে এনে দেয় নাটকীয় মোড়। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে জয় পরাজয় বড় ভূমিকা রাখে সুইং ভোটাররা। প্রশ্ন হতে পারে, সুইং ভোটার কারা এবং কিভাবে বদলে দেন ভোটের হিসেব? উত্তর সহজ, তা হলো তারা কাকে ভোট দেবেন সে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। এই ধরনের ভোটারদের সুইং ভোটার বলা হয়ে থাকে। এমন ভোটাররা সাধারণত এক এক নির্বাচনে এক এক দলকে ভোট দেন। তাদের অবস্থান স্থির নয় বলেই তারা সুইং ভোটার। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুতে যখন দল ভিত্তিক রাজনীতি খুব শক্তিশালী ছিল, তখন মানুষ বংশ পরম্পরায় একই দলকে ভোট দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই একদল সচেতন ভোটার তৈরি হয়, যারা প্রার্থীর গুণাগুণ বা ইস্যু দেখে ভোট দেওয়া শুরু করে। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং টেস্ট বা দোদুল্যমান রাজ্যগুলি ঠিক করে দেয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। বাংলাদেশে কি সুইং ভোটার আছে? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশের প্রেক্ষাপটে 2001 থেকে 2008 সালে নির্বাচনের দিকে তাকালে এই প্রমাণ পাওয়া যায়। 2001 সালে প্রধান দুই জোটের ভোটের পার্থক্য ছিল মাত্র 1% কম, অথচ 2008 সালে আওয়ামী লীগ একাই পায় 48% ভোট। অর্থাৎ এই বড় একটা অংশ ছিল সুইং ভোটার, যারা ইস্যু ভেদে তাদের মত পরিবর্তন করেছেন। তবে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সুইং ভোটারদের কি ভূমিকা থাকবে? উত্তর অবশ্যই থাকবে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, এবার সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, কারণ গত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে একটি বড় প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগামী নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা হবে প্রায় 5,56 লাখ, যা মোট ভোটারের 43%-এরও বেশি। এই বিশাল তরুণ গোষ্ঠী হতে পারে আগামী নির্বাচনের গেম চেঞ্জার। 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক মেরুকরণ বদলে গেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের বিশাল একটি ভোট ব্যাংক এখন সুইং ভোটার হিসেবে কাজ করবে। তারা শেষ পর্যন্ত কাকে বেছে নেবে তা এখনো অনিশ্চিত। এছাড়াও সুইং ভোটাররা রাজনৈতিকভাবে অজ্ঞ নয়, বরং তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। তারা দেখেন কাকে ভোট দিলে দেশ নিরাপদ থাকবে, কার কাছে তার স্বার্থ সংরক্ষিত হবে। আসন্ন নির্বাচনে এই দোদুল্যমান ভোটারদের মন যারা জয় করতে পারবেন, বিজয় তাদেরই সুনিশ্চিত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Treat chocolate. Treat moment. Sweet moment. দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরিতে সর্বোচ্চ 2,625 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে 2,34,000 টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামে নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম $4,620 ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,34,680 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,24,007 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,989 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,57,231 টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম 5,949 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,715 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,899 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,674 টাকা। হাওর ও জলাভূমি দখল, ভরাট এবং অবৈধভাবে মাছ শিকারে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করেছেন রাষ্ট্রপতি। বুধবার 14 জানুয়ারি রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরকে আইনি কাঠামোর আওতায় এনে তাদের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করা হলো। অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের হাওর ও জলাভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে, যা গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ ও
হালনাগাদ করা হবে। পাশাপাশি হাওর জলাভূমি সুরক্ষায় একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কথাও বলা হয়েছে। হাওর বা জলাভূমি এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। অধ্যাদেশে অবৈধ দখল, ভরাট, পানি দূষণ, নিষিদ্ধ জাল বা বিষ ব্যবহার করে মাছ শিকার, প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং পরিযায়ী পাখি ও জলজ প্রাণী শিকারের জন্য বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। মাগুরার মোহাম্মদপুরে 3 দিনের জামাই মেলা শেষ হয়েছে। বুধবার উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় 3 কিলোমিটার দীর্ঘ পথে জুড়ে অনুষ্ঠিত হয়। ঘোড়ার খুরের ছনছনানি ও দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত দক্ষ সোয়ারিয়ারা সুসজ্জিত ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ধুলো উড়িয়ে ক্ষিপ্র গতিতে ছুটে চলা ঘোড়াগুলোর দৌড় উপভোগ করতে হাজার হাজার দর্শক করতালিতে ফেটে পড়েন। এবছর 23টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ষিয়ান রাজনৈতিক নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মেলায় মাটির হাড়ি, পাতিল, পুতুল, কাঠের আসবাবপত্র, কাঁসা পিতলের তৈজসপত্র সহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর পসরা বসে। মিষ্টির দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পাশাপাশি নারীদের প্রসাধনী, শিশুদের খেলনা, বাঁশি ও মাটির ব্যাঙ বিক্রিতে জমে ওঠে বেচাকেনা। এখানে আমরা প্রতি বছরই আসি, মেলা দেখি। এই মেলাটা অনেক জাঁকজমক হয়, আমাদের খুবই ভালো লাগে। এখানে এই ঘোড়াটা বড় ঐতিহ্যবাহী, এটা অনেক আগে থেকেই হয়ে আসতেছে। 1 থেকে 150 বছর আগ থেকে এই মেলাটা শুরু হয়ে আসছে। তা আমি 7 থেকে 8 জন আমরা বন্ধু বান্ধবরা আসছি মিলে আর কি। তা আসার পরে আসলে খুবই ভালো লাগছে আর কি, যে আসার পরে দেখি যে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এখানে মানুষ এবং যে ঘোড়া দৌড়টা আর কি আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে আর কি। এই মেলায় বেচা কেনা ভালো হয়, শৃঙ্খলভাবে সবাই কেনাকাটা করে, কোনো বিশৃঙ্খলা হয় না এবং ভালো কেনা বেচা হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার প্রয়োজন পড়তে পারে এমন দেশগুলোর জন্য অভিবাসন ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, বাংলাদেশ সহ 75টি দেশ রয়েছে। বুধবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ভিসা স্থগিতের তথ্য নিশ্চিত করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। পোস্টে ইউএস স্টেট ডিপার্টমেন্ট উল্লেখ করেছে, স্টেট ডিপার্টমেন্ট এমন 75টি দেশের জন্য অভিবাসন ভিসা স্থগিত করতে যাচ্ছে যাদের অভিবাসীরা আমেরিকানদের কাছ থেকে অন্যায্যভাবে সহায়তা নেয়। নতুন অভিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেবে না। আমেরিকা এটা নিশ্চিত করার আগ পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটি মেমোর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজও। তারা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমালিয়া, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ 75টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। এটি কার্যকর হবে 21 জানুয়ারি থেকে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়ার পুনঃযাচাই শেষে এটি আবার চালু হবে। ফক্স নিউজ আরও জানায়, গত বছরের নভেম্বরে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বজুড়ে তাদের ভিসা অফিসগুলোতে এক বার্তা পাঠায়, যেখানে কর্মকর্তাদের মার্কিন ইমিগ্রেশন আইনের একটি বিশেষ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়। ওই নির্দেশনায় মার্কিন ভিসা কর্মকর্তাদের আরও বলা হয়, এমন আবেদনকারীদের ভিসা দেয়া যাবে না যারা স্বাস্থ্যগত, অর্থনৈতিক বা চিকিৎসা সেবার মতো সরকারি সুবিধাগুলোর উপর নির্ভর করে থাকবেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। এই হুমকির পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে। সিবিএস নিউজ জানায়, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলছেন, এটি সতর্কতামূলক ব্যবস্থা। কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার সরকার জানিয়েছে, এটি মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া। তেহরানের ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দোহার মার্কিন দূতাবাস কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল উদেদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় 2:45 থেকে ইরান প্রায় সকল ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করেছে। গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে ইরান কাতারে ওই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। রয়টার্স জানায়, কাতার সহ মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি হামলার লক্ষ্য হতে পারে বলে ইরান প্রতিবেশী দেশগুলিকে সতর্ক করেছে। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর আজ বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে হোম অফ ক্রিকেট। ঢাকা পর্বের প্রথম খেলায় দুপুর 1টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা 6টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। 15, 16 ও 17 জানুয়ারি লিগ পর্বের শেষ 6 ম্যাচ শেরে বাংলায় অনুষ্ঠিত হবে। 16 জানুয়ারি দুপুরে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস এবং সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স। 17 জানুয়ারি লিগ পর্ব শেষ হবে রংপুর বনাম নোয়াখালী এবং চট্টগ্রাম বনাম ঢাকা ম্যাচ দিয়ে। লিগ পর্ব শেষে বিরতি ছাড়াই শুরু হবে প্লে অফ। 19 জানুয়ারি এলিমিনেটর ম্যাচ ও কোয়ালিফায়ার 1 অনুষ্ঠিত হবে। 21 জানুয়ারি কোয়ালিফায়ার 2, 23 জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় হবে এবারে বিপিএল এর ফাইনাল। সিলেট পর্বের 24 ম্যাচ শেষে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স প্লে অফ নিশ্চিত করেছে। শীর্ষে রাজশাহী 6 জয়, চট্টগ্রাম 5 জয়, সিলেটও 5 জয় নিয়ে 3 নম্বরে। রংপুর রাইডার্সের 4 জয়, ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেসের জয় সমান 2টি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, এবার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। 107 ব্যালট নিয়ে তদন্তের কথা বলছে ইসি। ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার শুনানি আজ। সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে ইতিহাস ভরিতে 2,34,000 টাকা ছাড়ালো। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার সম্ভাবনা। কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এবং 18 দিন পর মিরপুরে ফিরছে বিপিএল, প্লে অফের দৌড়ে শেষ লড়াই ঢাকায়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।